যুদ্ধে যাচ্ছি। যুদ্ধে যাচ্ছ? হ্যাঁ, যুদ্ধে যাচ্ছি। এখন ঘরে বসে থাকার সময় নয়। আমার দেশ জ্বলছে, ভাই মরছে, মাটি পড়ে খাক হয়ে যাচ্ছে। এখনই যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময়। যাদের পিছুটান নেই তাদের জন্য শ্রেষ্ঠ সময় হতে পারে, কিন্তু তুমি তুমি যুদ্ধে গেলে আমার কি হবে? যুদ্ধ মানে রক্ত, মৃত্যু। আমার এই হাতের মেহেদির রং এত তাড়াতাড়ি মুছে দিতে দেবো না আমি। তবু আমি যুদ্ধে যাবো ভাষা। আজ বলতে কাল তোমার সাথে আমার বিয়ে। যুদ্ধ শেষে সব সামাজিকতার বন্ধন আমরা আবার নতুন করে শুরু করব। তবুও তুমি যুদ্ধে যাবে না। ভাষা, আমি ওর জন্মদাতা পিতা, আমি ওকে যুদ্ধ যেতে বলছি আর তুই তোকে আটকাতে যাচ্ছিস? মা, আমি এই বয়সেও যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আর তুই আমার মেয়ে হয়ে দেশকে যুদ্ধে যেতে মানা করছিস? আমার ভাবতেও কষ্ট হচ্ছে ভাষা। তুই আমাকে দে, আমি ওর মা। মা কি কখনো সন্তানকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে? তবুও দিচ্ছি, দিতে হচ্ছে। ভাষা, তুমি কি চাও না এদেশের মানুষ মুক্তি পাক? নিজের স্বপ্নকে আঁকড়ে ধরতে গিয়ে গোটা জাতির স্বপ্নকে আঁকড়ে দিও না ভাষা। তুমি না নারী, মায়ের জাতি, আর মাই তো মাতৃভূমি। আর তাছাড়া ইতিহাসের পাতায় চোখ মেলে দেখো, যুগে যুগে নারীরাই পুরুষদের অনুপ্রেরণা জুগিয়েছে। একজন পুরুষের, একজন বিপ্লবীর, একজন যোদ্ধার সবচেয়ে বড় প্রেরণা হচ্ছে নারী। আমি তোমার প্রেরণায় নিশ্চয়ই তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। তাছাড়া তোমাদের এসব চিন্তা ভাবনা আমার কাছে স্বপ্ন বিলাস ছাড়া আর কিছুই না। দেশ, আমি তোর মা হয়ে তোকে আদেশ করছি, এই যুদ্ধে যা। দেশ, তুমি আমাকে ভালোবাসো না? তোমাকে ভালোবাসি বলেই তো তোমাকে রক্ষা করতে চাই। তোমার, আমার, আমাদের চারপাশের সবাইকে আমি রক্ষা করতে চাই। এখন এমন এক সময় এসে দাঁড়িয়েছে, শুধু তুমি আমি বেঁচে থাকলে হবে না, গোটা জাতিকে বেঁচে থাকতে হবে। আর বাঁচতে হলে লড়তে হবে। এখন মরার জন্য বেঁচে না থেকে বাঁচার জন্য মরতে হবে। আর সে মৃত্যু আমাদেরকে ইতিহাসের কথায় অমল করে রাখবে। মৃত্যুর মধ্য দিয়ে আমি অমরত্ব চাই না। আমি রাজনীতি বুঝি না, আমি যুদ্ধ বুঝি না। আমি শুধু আমার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। তোর মুখে এসব কথা মানায় না ভাষা। তোর জন্ম ইতিহাসের কথা কেন ভুলে যাস বারবার? 52-21 ফেব্রুয়ারি, যেদিন ভাষার দাবিতে ঢাকার রাজপথ রক্তে লাল হলো, সেদিন তোর জন্ম। আমি বড় সাত করে তোর নাম রেখেছিলাম ভাষা। আমি চেয়েছিলাম আমার মেয়ে বড় হয়ে তার বাবার রাজনৈতিক আদর্শ বুকে ধারণ করে রাজনীতি সচেতন হয়ে উঠবে। কিন্তু তুই হয়েছিস পুরো উল্টো। এখন পুতুল খেলার বয়সটাতে আটকে আছিস। মা, সেজন্য তুমি সবচেয়ে বেশি দোষী দেবে। তুমি চেয়েছো তোমার মেয়ে তোমার ইচ্ছে পূরণ করুক, কিন্তু তুমি সে চেষ্টা করোনি। মেয়েকে রাজনৈতিক পাঠ দাওনি, তাকে সঠিক ইতিহাস শেখাওনি। তাহলে কিভাবে ভাবো যে তোমার মেয়ে তোমার ইচ্ছে পূরণ করবে? আমি রাজনীতি বুঝি না, কিন্তু রাজনীতির উত্তাপটা ঠিক টের পাই। আমি আমার সন্তানকে তার বাবার আদর্শে বড় করতে সাহায্য করেছি। আমি যেমন আমার জন্মের ইতিহাস জানি, তেমনি আমার দেশের বঞ্চনার ইতিহাসও জানি। সেই বঞ্চনার ইতিহাস তো আমার বয়সেরই সমান। সেজন্য আমি তোকে নিয়ে গর্ববোধ করি। 1947 সাল, ধর্মের দোহাই দিয়ে দেশ ভাগ হয়ে গেল। হিন্দুদের দেশ ভারত আর মুসলমানদের দেশ পাকিস্তান। হিন্দুরা যেমন ভারতে যাওয়া শুরু করলো, ঠিক তেমনি মুসলমানেরা তাদের বরাদ্দের ভূমি পাকিস্তানের পথে পা বাড়ালো। আর সেই দলে ছিল এক সন্তান সম্ভবা মা। সন্তান ভূমিষ্ঠের সময় পার হয়ে গেছে, তবুও সন্তান ভূমিষ্ঠ হয় না। অসহ্য প্রসব যন্ত্রণায় মরণোন্মুখ মা। যখন মাটি ভারত ভূমি ত্যাগ করে পূর্ব পাকিস্তানের মাটি স্পর্শ করলো, ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে মাতৃগর্ভ ত্যাগ করে পাক পবিত্র পাকিস্তানের মাটিতে জন্ম নিল। বাবা সকলে নাম রাখলেন দেশ। সুকান্তের কবিতার প্রতিটি চরণকেই তখনই আমি সত্য বলে অনুভব করেছি। অবাক পৃথিবী, অবাক করলে তুমি, জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশে ভূমি। অবাক, কি দ্রুত ক্রোধ জমে দিন দিন। অবাক পৃথিবী, আমরা যে পরাধীন। এদেশে জন্মে পদাঘাতই শুধু পেলাম। অবাক পৃথিবী, সেলাম তোমাকে সেলাম। ভুল স্বপ্নের আবেগ স্রোতে ভেসে বাঙালিরা নিক্ষিপ্ত হলো ইতিহাসের বিভিন্ন পঙ্ক্তি লাল বিঞ্ছনা করিতে। দেশ ভাগের পরপরই বাঙালিরা বুঝলো যে স্বপ্ন নিয়ে দেশ ভাগের আন্দোলন আসলে তা ভুল ছিল। কেননা দেশ ভাগের পরপরই প্রথম আঘাতটি আসলো বাংলা ভাষার উপর। ক্ষমতায় বসে ঘোষণা করলেন, পাকিস্তান
সালের 21শে ফেব্রুয়ারি পিচ ঢালা রাস্তায় লুকিয়ে পড়ে সালাম, বরকত, রফিক, জব্বার, শফিক। রাষ্ট্রভাষা আন্দোলন করিলি রে বাঙালি, তোরা ঢাকার সব রক্তে ভাষাইলি। ও বাঙালি ও 1954 সাল সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানবাসী ক্ষমতায় বসার জন্য আশায় বুক বাঁধল। ভাসানী ও শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্বে আওয়ামী মুসলিম লীগ, ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি এবং আরো দু একটি ছোটখাটো দল নিয়ে গঠিত হলো যুক্ত ফ্রন্ট। সারা দেশে স্লোগান উঠলো, হক ভাষা নিয়ে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হক ভাষা নিয়ে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হক ভাষা নিয়ে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বাঙালি ভাইয়েরা আমার, আপনারা জানেন এই দেশ সৃষ্টি হয়েছে পূর্ব পাকিস্তানের মুসলমানদের ভোটে। দেশ ভাগের পর মুসলিম লীগ ক্ষমতায় বসে আমাদের উপর শোষণ নির্যাতন চালাচ্ছে। আমাদের দেশের উৎপাদিত পাট দিয়ে পশ্চিম পাকিস্তানে গড়ে তুলছে শিল্প কল কারখানা, তৈরি করছে রাস্তাঘাট। আমরা ক্ষমতায় গেলে পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন দেওয়া হবে। আমাদের দেশের উৎপাদিত পাট দিয়ে এদেশে গড়ে তোলা হবে শিল্প কল কারখানা। আর আমরা যে 21 দফা দাবি দিয়েছি তা পূরণ করা হবে। হক ভাষা নিয়ে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। হক ভাষা নিয়ে এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। 54 সালের নির্বাচন চলছে। যুক্ত ফ্রন্টের বিশাল বিজয়ের সম্ভাবনা দেখে মুসলিম লীগ নেতারা চরম নির্লজ্জ মিথ্যাচার শুরু করে। গ্রাম বাংলার সহজ সরল মানুষকে বিভ্রান্ত করার জন্য মিথ্যা প্রচার চালাতে থাকে খানে সবুর খান। মুসলমান ভাইয়েরা আমার, হুঁশিয়ার, হুঁশিয়ার, পেয়ারা পাকিস্তান ধ্বংসের ষড়যন্ত্র চলছে। মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব বাঁধাবার জন্য ও হিন্দুস্তানের মানুষরা সৃষ্টি করেছে যুক্ত ফ্রন্ট। পাট ব্যবসা পূর্ব পাকিস্তানের হাতে তুলে দেওয়ার অর্থ হচ্ছে ওই হিন্দুস্তানের হাতে আমাদের পাট তুলে দেওয়া। যুক্ত ফ্রন্টের এই সব মুনাফিকি বন্ধ করতে হবে, যুদ্ধই জবাব দিতে হবে ব্যালটের মাধ্যমে। মুসলমান ভাইয়েরা আমার, সাবধান! যুক্ত ফ্রন্টের মধ্যে কমিউনিস্ট কাফিররা ঢুকে ইসলামকে ধ্বংসের ষড়যন্ত্র করছে। মুসলিম লীগ ভোটে না জিতলে ইসলাম ধ্বংস হয়ে যাবে। মুসলিম লীগকে ভোট দিয়ে জারি করানো প্রত্যেকটা মুসলমানের ইমানি দায়িত্ব। পরকার ঠিক রাখার একমাত্র রক্ষা কবচ চিনি তোমায়, চিনি গো, জানি তোমায়, জানি গো, সারা হাতের কালা তুমি না। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 54 সালে যুক্ত ফ্রন্ট সরকার গঠন করে, কিন্তু মসনদের মোহে আবিষ্ট আড়ষ্ট সোহরাওয়ার্দীর মুখে পশ্চিম পাকিস্তানিদের বলি। তিনি প্রধানমন্ত্রী হয়ে বললেন পূর্ব পাকিস্তানে 98% স্বায়ত্ত শাসন দেওয়া হয়েছে। সাম্রাজ্যবাদ বিরোধী মাওলানা ভাসানী এবং সাম্রাজ্যবাদের বড়তর সমর্থক সোহরাওয়ার্দীর মধ্যে সাম্রাজ্যবাদ এবং স্বায়ত্ত শাসন বিরোধিতা রূপ নিল চরম, যার বিস্ফোরণ ঘটল 1957 সালের কাকমারি সম্মেলনে। মাওলানা ভাসানী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সোহরাওয়ার্দীকে আমার প্রশ্ন, কোথায় আপনার 21 দফা? কোথায় পূর্ব পাকিস্তানের স্বায়ত্ত শাসন? কোথায় জোট নিরপেক্ষ আন্দোলন? সাম্রাজ্যবাদের সাথে সিয়াটো সেন্টো চুক্তি কেন? মার্কিন সাম্রাজ্যবাদ ব্রিটিশ সাম্রাজ্যবাদের
দোসর প্রেতাত্মা নয়া সাম্রাজ্যবাদ। আজ তুমি আমাকে পাক মার্কিন সামরিক চুক্তি সমর্থন করতে বলছো। তুমি যদি আমাকে বন্দুকের নলের সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো, আমি বলবো না। তুমি যদি আমাকে কামানের গোলার সামনে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করো, আমি বলবো না না। তুমি যদি আমাকে কবরে গিয়েও জিজ্ঞাসা করো, সেইখান থেকে আমি চিৎকার করে বলবো না না না। যে সাম্রাজ্যবাদ আমাদের 200 বছর শোষণ করেছে, তাদের সাথে কোনো দাসত্বের চুক্তি আমরা মানি না। কোন দাসত্বের চুক্তি আমরা মানি না। মৌলানা ভাসানী ঠিক না, সোলাদি সাহেব ঠিক না, ভাসানী ঠিক না, সোলাদি সাহেব ঠিক। ভাসানী সরাদি ভাসানী সরাদি ভাসানী সরাদি। কাকমারি সম্মেলন থেকে ফিরে মৌলানা ভাসানী, মনি সিং ও অধ্যাপক মুজাফফরের নেতৃত্বে আওয়ামী লীগ ভেঙে গঠিত হলো ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ। পূর্ব পাকিস্তানের মধ্যে অনৈক্যের সুযোগে ঘাতক সামরিক জান্তা আইয়ুব খান এক ফরমানে সামরিক শাসন জারি করে গণতান্ত্রিক যাত্রাকে স্তব্ধ করে দিল। ভুলণ্ঠিত হলো বাঙালি জাতির আশা আকাঙ্ক্ষা ও স্বপ্ন সম্ভাবনা। রেডিও পাকিস্তান মার্শাল ল ইজ ডিক্লেয়ার্ড। আগুনি ভাইকে আগুনি বেনে বেনে বে আগুনি বেনে বেনে বে না। আগুনি ভাইকে আগুনি চলে দ্বিগুণ, আগুনি চলে দ্বিগুণ, চলবে দ্বিগুণ, চাপা দিল না। আগুনি ভাইকে ঘরে ঘরে চলে না। আগুনি চলে বনে আগুনি চলে বনে ঘরে এদের ফেলে চলে আগুনি চলে শুধু বাঙালির রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে ক্ষান্ত হয়নি, বাঙালি জাতির মেধা, মনন, মগজ বদ্ধ কপাটে আটকে রাখা, বাঙালিদের উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত করে রাখা এবং ছাত্রদের বেতন বৃদ্ধির উদ্দেশ্যে সামরিক জান্তা গঠন করে শরীফ শিক্ষা কমিশন। ছাত্রদের স্বার্থ বিরোধী এই কমিশনের বিরুদ্ধে ফুঁসে ওঠে দেশের ছাত্র সমাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের নেতৃত্বে এই কমিশনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলে পুলিশ গুলি চালালে বাবুল, ওয়াজিল্লা এবং গোলাম মোস্তফা নামে 3 জন ছাত্র নিহত হয়। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো মুক্তির
রিক্সা ট্যাক্সি শ্রমিকদের সমর্থনে চলতে থাকে হরতাল মিছিল মিটিং। এদিকে গঠিত হলো সর্বদলীয় ছাত্র ঐক্য, ছাত্র সংগ্রাম পরিষদ। শুরু হলো ছাত্র জনতার গণ অভ্যুত্থান। জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! জয় বাংলা! দিকে দিকে বাঙালি তোমার আমার ঠিকানা, যমুনা যমুনা তোমার আমার ঠিকানা। হঠাৎ মিছিলে গুলি, মাটিতে লুটিয়ে পড়ে আছাড়। গুচ্ছ গুচ্ছ রক্ত করবীর মতো কিংবা সূর্যাস্তের জ্বলন্ত মেঘের মতো আছাদের স্বাদ উঠছে হায় নীলিমায়। এখন সে স্বাদ শহরের প্রধান সড়কে, কারখানার চিমনি চূড়ায়, গমগমে ঘূর্ণের আনাচে কানাচে উড়ছে উড়ছে অবিরাম। আমাদের হৃদয়ে রৌদ্র ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে চৈতন্যের প্রতিটি মোর্চায় আছাদের স্বাদ উড়ছে অবিরাম। শোনো সবে, একমাত্র ধর্মের মিল ছাড়া ওই পশ্চিম পাকিস্তানিদের সাথে আমাদের আর কোনো কিছুতেই মিল নেই। আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি, আমাদের জীবন ব্যবস্থা সবকিছুই ওদের থেকে আলাদা। তাই ওই পশ্চিমাদের সাথে থেকে আমাদের অবস্থার কোনো পরিবর্তন হবে না। তাই বাঙালি ভাইয়ের আমাদের স্বাধীন পূর্ব পাকিস্তান কায়েম করতে হবে। হুজুর, শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করতে গিয়েছিলাম। উনি বললেন যে আপনি যদি ওনার মুক্তির জন্য আন্দোলন না করেন তাহলে ওরা তাকে ফাঁসি দিয়ে দেবে। একমাত্র আপনিই পারেন তাকে মুক্ত করতে। ওই পশ্চিমাদের কথা হলো, শেখ মুজিব পাশের দেশের হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে আমাদের মুসলমান দেশটাকে ভাঙতে চাচ্ছে। এটা ওই পশ্চিমাদের সম্পূর্ণ মিথ্যে কথা, বানোয়াট সাজানো নীল নকশা। ওরা শেখ মুজিবকে ফাঁসি দেওয়ার পায়তারা করছে, তাই ওর নামে মিথ্যা মামলা সাজিয়েছে, আগরতলা ষড়যন্ত্র মামলা। কিন্তু ওদের এই নীল নকশা, সাজানো নীল নকশা কখনো সফল হবে না। আমরা এই পূর্ব বাংলাবাসীরা অস্থির দুর্গের মতো ক্যান্টনমেন্ট ভেঙে শেখ মুজিবকে বের করে আনবো। তোমরা চলো চলো সবে আমার সাথে। জেলে তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। আগরতলা ষড়যন্ত্র মামলায় গ্রেপ্তারকৃত শেখ মুজিবুর রহমান মুক্তি পেলেন 1969 সালের 22 ফেব্রুয়ারি। ইতিমধ্যে 1 ফেব্রুয়ারি আইয়ুব খান সর্বদলীয় গোল টেবিল বৈঠকের ডাক দেয়, কিন্তু মাওলানা ভাসানী এবং নবগঠিত পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো এই গোল টেবিল বৈঠককে প্রত্যাখ্যান করেন। পূর্ব বাংলায় সর্বত্র স্লোগান ওঠে, গোল টেবিল নয় রাজপথ, রাজপথ রাজপথ। 23 ফেব্রুয়ারি ছাত্র সংগ্রাম পরিষদের ডাকা জনসভায় শেখ মুজিব বলেন, সামনের গোল টেবিল বৈঠকে পাকিস্তান সরকার যদি 6 দফা দাবি না মানে তবে সংগ্রাম করে আমি আবারও জেলে যাব, কিন্তু মানুষের প্রেম ভালোবাসার ডালি মাথায় নিয়ে দেশবাসীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তুমি বাংলার প্রকৃতির বন্ধু, বাংলার ভাষা, কৃষ্টি ও সংস্কৃতির বন্ধু, তুমি বাঙালির জাতীয়তাবোধের বন্ধু, তুমি মুক্তি ও সংগ্রামের বন্ধু। আজ থেকে তুমিই বঙ্গবন্ধু। 69-এর গণ অভ্যুত্থানে আইয়ুব শাহীর পতন ঘটে। ক্ষমতায় আসে আর এক সামরিক জান্তা কুখ্যাত ইয়াহিয়া খান। তিনি ক্ষমতায় এসেই ঘোষণা দিলেন নির্বাচনে, কিন্তু মাওলানা ভাসানী এই নির্বাচনকে বর্জন করলেন। তিনি আওয়াজ তুললেন, ভোটের বাক্সে লাথি মারো,
স্বাধীন বাংলা কায়েম করো। কিন্তু জনগণের মুক্তির লক্ষ্যে এই নির্বাচনকে অবলম্বন করলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ভাইয়েরা আমার, সোনার বাংলাদেশ শ্মশান বানালো কারা? ওই পাঞ্জাবিরা। পূর্ব বাংলার বাঙালি ভাইয়েরা আমার, আপনারা ভোট দিয়ে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত করুন। আমরা এই শ্মশানে রঙিন ফুল ফোটাবো। আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলে চাকরি, ব্যবসা সহ সকল ক্ষেত্রে উভয় পাকিস্তানের ন্যায্যতার ভিত্তিতে সমাধিকার প্রতিষ্ঠা করব। রাজনৈতিক অর্থনৈতিক বৈষম্য দূর করব। পূর্ব বাংলার বাঙালিদের নিরাপত্তার জন্য আলাদা সামরিক বাহিনী গঠন করব। সর্বোপরি 6 দফার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হবে। বঙ্গবন্ধু, তোমার কথা বলা লয়া আমি শুনে শুনে একটা গান গানছি। কি শুনাই শুনি? এসব কি শোনাও। ওরা লম্বা লম্বা কথা বলে, কারা জানি? ওই পশ্চিম পাকিস্তানের বেঈমানেরা। ওরা লম্বা লম্বা কথা বলে, তবু নিজের স্বার্থ ছাড়ে না। ওদের কথা শুনলে আমার মুক্তি হবে না। ওদের কথা শুনলে আমার মুক্তি হবে না। এবার নিজের পায়ে দাঁড়াও সবে, তাতে পাওটা তোমার শক্ত হবে। এই সমাজে নামে নৌকা মাঝে এই পথে চালাতে হবে। হাতটা থাকলে ওদের হাতে, নৌকা থাকলে ওদের হাতে, সে নৌকা তোমার কথায় চলবে না। কথা শুনলে আমার মুক্তি হবে না। ওদের কথা শুনলে আমার মুক্তি হবে না। ওদের কথা শুনলে আমার মুক্তি হবে না। মুঝে পায়ে আ যাও রে, নির্যাতিত দেশের মাঝে জনগণের নাম মুক্তি পায়া যাও। 1970 সালের নির্বাচনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে 167 আসনে এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে 288 আসনে জয়লাভ করে আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। নির্বাচনের মধ্য দিয়ে বাঙালির জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি হয়ে যান পূর্ব বাংলার অবিসংবাদিত নেতা। কিন্তু ভুট্টোর কথা মতো পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা গঠনে আহ্বান জানানোর পরিবর্তে 1971 সালের 1 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করেন। স্বৈরাচার ইয়াহিয়া খান সংখ্যাগরিষ্ঠ দলের নিকট ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকার করে। ভাইয়েরা আমার, এই সিদ্ধান্ত জাতির জন্য চরম দুর্ভাগ্যজনক। কিন্তু ওরা জানে না বাঙালিরা ধীরের জাতি, সহজতা হবে না তা আমরা আদায় করে নিতে জানি। তাদের এই অন্যায় সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 2 মাস ঢাকায়, 3 মাস সমগ্র পূর্ব পাকিস্তানে হরতাল আহ্বান করা হলো। আজ থেকেই শুরু করা হলো অসহযোগ আন্দোলন। স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদ কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাবেশে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। 3 মার্চ পল্টন ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপস্থিতিতে ছাত্র সংগ্রাম পরিষদ স্বাধীনতার ইস্তেহার ঘোষণা করে। 6 মার্চ প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সুচতুরভাবে কালক্ষেপণ করার উদ্দেশ্যে পুনরায় 25 মার্চ জাতীয় পরিষদের অধিবেশন আহ্বান করে এবং তার 7 মার্চ একটি কবিতা লেখা হবে। তার জন্য অপেক্ষার উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা
বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? কপালে কবজিতে লাল শালু বেঁধে এই মাঠে ছুটে এসেছিল কারখানা থেকে লোহার শ্রমিক, লাঙলে জোয়াল কাঁধে এসেছিল ঝাঁক বেঁধে উলঙ্গ কৃষক, পুলিশের রাষ্ট্র কেড়ে নিয়ে এসেছিল প্রদীপ্ত যুবক, হাতের মুঠোয় মৃত্যু, চোখে স্বপ্ন নিয়ে এসেছিল মধ্যবিত্ত। একটি কবিতা পড়া হবে, তার জন্য কি ব্যাকুল প্রতীক্ষা মানুষে। শত বছরের শত সংগ্রাম শেষে রবীন্দ্রনাথের মতো দীপ্ত পায়ে হেঁটে অতঃপর কবি জনতার মঞ্চে এসে দাঁড়ালেন। তখন পলকে দারুণ ঝলকে তরিত উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্র জাগিল জোয়ার, সকলে দোয়ার খোলা। কেন তাহার বস্ত্র কণ্ঠবাণী, কোন সূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনাবেন তার অমর কবিতা খানি। প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তোলো, যার যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ফান্দে পড়িয়া জাতীয় লীগ, ছাত্র সংগঠনগুলো সহ পূর্ব পাকিস্তান রাজনৈতিক দল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আন্দোলনে শরীক হয়। এরপর 25শে মার্চ সকালে ইয়াহিয়া খানের সাথে বঙ্গবন্ধু বৈঠকে বসলেন। মিস্টার মুজিবুর রহমান, আমি এখানে এসেছি একটা সমাধানের জন্য। তার আগে আপনি উত্তাল পরিবেশ ঠান্ডা করুন, তারপর আমরা অধিবেশন ডাকবো। আপনি অধিবেশনের তারিখ ঘোষণা করলে এই উত্তাল পরিবেশ ঠান্ডা হবে। আমি আপনার কাছে অনুরোধ করছি, আপনি অধিবেশন ডাকুন। আমি চাইলে অধিবেশন ডাকতে পারছি না। আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, আপনি কেন অধিবেশন ডাকতে পারছেন না? সমস্যা কোথায়? সমস্যা তো আমার নয়, সমস্যা তো আপনাদের নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে। কোন নেতার কি সমস্যা সেটা মুখ্য নাকি সংবিধান মুখ্য? নির্বাচিত সংখ্যাগরিষ্ঠ দলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া করুন। কিন্তু কি? ভুট্টো তো আপনাকে পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে চাচ্ছেন না। আপনি কি ভুট্টোকে ভয় পান? না, তা নয়। তা নয় তো কি? আপনি ভুট্টোকে ভয় পেতে পারেন, কিন্তু আমি ভয় পাই না। আমি বাঙালি, বাঙালিরা বীরের জাতি, আজন্ম সংগ্রামী। ক্ষুদিরাম, তিতুমির, সূর্য সেন, প্রীতিলতার উত্তরসূরি। আমরা তার রক্তচক্ষুর থেকে ভয় পাই না। আজই আপনাকে জাতীয় পরিষদের তারিখ ঘোষণা করতে হবে, নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। আর তাতে করে আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরুন। আমি আজই একটা ব্যবস্থা নিচ্ছি। তার আগে লেফটেন্যান্ট জেনারেল পীরজাদার সাথে আমার একটু আলাপ করতে হবে। আপনি অল্প কিছুক্ষণের মধ্যেই পীরজাদার কাছ থেকে একটা ফোন কল পাবেন। সেই পর্যন্ত আপনি আমার উপর বিশ্বাস রাখুন। ঠিক আছে, আমি আপনার উপর বিশ্বাস রাখলাম। সেই ফোন কল আর আসে। রাতের অন্ধকারে ইয়াহিয়া খান সেনাবাহিনীর হাতে ক্ষমতা দিয়ে করাচিতে পলায়ন করে। ওই দিন মধ্যরাতে ঘুমন্ত বাঙালির উপর পাক জল্লাদ বাহিনীর দানবীয় নিষ্ঠুরতায় হতচকিত বাঙালি কিছু বুঝে ওঠার আগে ঢলে পড়ে মৃত্যুর কোলে। মানুষের কান্নায় ভারী হয়ে এলো শহরের অলি গলি, রাজপথ, আকাশ বাতাস। সেই কান্না ছাপিয়ে তখন আকাশে মুহুর্মুহ আগুনের লেলিহান শিখার গর্জন।
ইতিহাস তো শুনলে, এখন তুমি কি বলবে? বাঙালি জাতির এত বঞ্চনার ইতিহাসের কথা আমি জানতাম না। তুমি যুদ্ধে যাবে দেশ, তবে একা নও, আমিও যাবো তোমার সঙ্গে। এ তুই কি বলছিস? তুই যুদ্ধে যাবি? তোর কথাটা শুনে আমার খুব ভালো লাগলো মা, কিন্তু কিন্তু অবাক খুব সহজ নয়, কঠিন কঠোর। ভাষা, তুই মেয়ে মানুষের যুদ্ধে যাবি কেন? তুই আমাদের সাথে থাকবি, আমরা সীমান্ত পেরিয়ে যাব, সব শান্ত হয়ে গেলে আবার ফিরে আসবো। মাতৃভূমিকে মুক্ত করা যেমন একজন পুরুষের দায়িত্ব হতে পারে, তেমনি একজন মেয়েরও সেই অধিকার আছে। দেশ যদি যুদ্ধে যেতে পারে, তবে আমি কেন পারবো না? আমিও যাবো তোমার সঙ্গে যুদ্ধে। আশা, তুমি ঠিকই বলেছো, তবে সবাইকে যে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করতে হবে এমনটা তো নয়। তুমি তোমার আমার পরিবারের সাথে থাকবে, আর ভিন দেশে আশ্রিত শরণার্থীদের সাহায্য সহযোগিতা করবে। এটা তো যুদ্ধের একটা অংশ। কেন, কি হয়েছে? কি বন্ধ বেরিয়ে পাকাগুলো গ্রামের মধ্যে প্রবেশ করছে। পালাও, 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 দূরে কোথাও চলে যাও, পালাও! চল না, চল। দেশ, ভাষা, যা ভাষা, যুদ্ধ শেষে আবার আমাদের দেখা হবে। আমরা নতুন পৃথিবীতে আবার নতুন করে জীবন করব। যা ভাষা। দেশ, দেশ, চলো গ্রামের ভেতর ফিরেছে পাক আর্মিদের আটকাতে হবে। চল, আমার ভূমিকা আমি একটা শত্রুকে ফাঁকি করতে দেবো না। আয় আমার সাথে। চল। 26শে মার্চ এরপর ইতিহাস বাঙালি পুলিশ আর্মিদের সাথে যোগ দেয় বাংলার কৃষক শ্রমিক ছাত্র জনতা। ঢাকায় পাকিস্তানিদের অত্যাচারে গড়ে ওঠে বিশ্বদ্বীপে। 10 এপ্রিল কলকাতার 8 নম্বর থিয়েটার রোডে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয়। ওই দিন চুয়াডাঙ্গাকে অস্থায়ী রাজধানী হিসেবে অনুমোদন দেওয়া হয়। কথা হয় 14 এপ্রিল চুয়াডাঙ্গার নবনির্মিত হাসপাতাল ভবনে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ করা হবে। ফলে চুয়াডাঙ্গা পাকিস্তানিদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। যশোর ক্যান্টনমেন্ট হতে ঝিনাইদহ হয়ে পাকিস্তানিরা যশোর আক্রমণের জন্য অগ্রসর হলে শপথ গ্রহণ বাতিল হয়। 15 এপ্রিল শুরু হয় প্রচন্ড বিমান হামলা। 16 এপ্রিল 1971 নিরাপত্তাজনিত কারণে রাজধানীর কার্যক্রম চুয়াডাঙ্গা থেকে সরিয়ে নেওয়া হয় মেহেরপুরে। এবং 17 এপ্রিল কুষ্টিয়া জেলার মহকুমার বর্ধনাতলা নামল কারণে তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার শপথ গ্রহণ করে। শুরু হয় গেরিলা যুদ্ধ। বাংলার কলঙ্ক মুসলিম লীগ ও জামায়াতের গোলাম আজম আব্বাস খান নিজামী ও মুজাহিদরা গঠন করে রাজাকার আল বদর আল শামস ও পিস কমিটি নামে ঘাতক বাহিনী শুরু করে মুক্তিযোদ্ধা নিধন, ধর্ষণ এবং বুদ্ধিজীবী হত্যার মতো
নারকীয় ঘটনা এগিয়ে আসে সোভিয়েত ইউনিয়ন ও ভারত। ভারতের প্রত্যক্ষ সহযোগিতায় গেরিলা যুদ্ধ চরম আকার ধারণ করে। অবশেষে 3রা নভেম্বর ভারতের সহযোগিতা এবং বাংলাদেশের যৌথ বাহিনীর আক্রমণে পাক বাহিনী পিছু হটতে শুরু করে। অবশেষে যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরোরা সিং পাক বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল নিয়াজিকে আত্মসমর্পণ করতে বলেন। 16 ডিসেম্বর বিকাল 4টায় রেসকোর্স ময়দানে নিয়াজি 93,000 সৈন্য নিয়ে আত্মসমর্পণ করে। বিজয় নিশান ভাষা একই অবস্থা বাবা। পাক বাহিনী ওনাকে হত্যা করেছে আর ওকে ক্যাম্পে 9 মাস আটকে রেখে। চাচা বাবা বাবা স্বাধীন দেশের বুকে কোথাও কি ওর একটু জায়গা হবে না বাবা? চাচা বাঙালিরা লড়তে জানে, বাঙালিরা মরতে জানে, বাঙালিরা ভালোবাসাকে আগলে রাখতেও জানে। কিন্তু দেশ, আমার এই গর্বের সন্তান এই কার পরিচয় করা হবে? কেন 7 কোটি বাঙালি ওর পিতা? কিন্তু যে বাঙালিরা 7 কোটি বাঙালি দায়িত্ব নিতে পারে, সে বাঙালিরা তোমার মতো বিরামদানের দায়িত্ব নিতে পারবে না। না দেশ, তুই এটা করতে পারিস না। ও নষ্টা। কি বলছো মা? তোর মা ঠিকই বলেছে দেশ। সবি ভাই, সবি ভাই, আমার মেয়ের জীবনটা ধ্বংস করে দিও না সবি ভাই, একটু দয়া করে সবি ভাই, নইলে যে আমার মেয়েটা বাঁচবে না। আমি বাবার জীবন্ত মেয়ের মৃত্যু কিভাবে সহ্য করবো সবি ভাই, একটু দয়া করে সবি ভাই। ভাবি ভাবি তুমি একটু কিছু বলো ভাবি। আপনাদের পাপের মধ্যে আমার ছেলে রহমানের কেন? ওরা ওরা দুজনকে তো ভালোবাসে। এই ভালোবাসা আমি স্বীকার করি না, মানিও না। সবি ভাই, তুমি না নিজের ছেলের হাতে অস্ত্র তুলে দিয়েছিলে যুদ্ধে যাওয়ার জন্য? নিজে রাতের আধারে মুক্তিযোদ্ধাদের পথ দেখিয়ে নিয়ে গিয়েছো, গোপন খবর দিয়েছো, খাবার দিয়েছো। তুমি নিজেও না একজন বিপ্লবী যোদ্ধা, মানুষের মুক্তির জন্য লড়াই করেছো, আর এখন একজন অসহায় নারীর মুক্তির পথ রুদ্ধ করে দিচ্ছ সবি ভাই। কিন্তু ভাষাকে মেনে নিলে তো সমাজে সম্মান নিয়ে বাঁচতে পারবো না। না না, আমি আর মানতে পারবো না। কেন কেন মানতে পারবে না মা? ভাষা যদি আজ তোমার মেয়ে হতো তাহলে কি পারতে এভাবে ভাবতে? ভাষার মতো লাখো মেয়েরা স্বাধীনতা যুদ্ধের জন্য নিজের সর্বশ্রেষ্ঠ অহংকারকে বিসর্জন দিতে বাধ্য হয়েছে। তার প্রতিদান তো আমাদেরকেই দিতে হবে। আমি ভাষাকে কথা দিয়েছিলাম, স্বাধীন দেশে আমরা আমাদের জীবনকে আবার নতুন ভাবে করব। আমি ভাষাকে মেনে নিতে পারি যদি 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 ওই পাপ পৃথিবীতে আসার আগেই। মা কি বলছো তুমি? প্রতিটি ভ্রূণেরই মানব রূপে পৃথিবীতে আসার অধিকার রয়েছে। তাছাড়া তোমরা যদি ভাষাকে না মেনে নিতে পারো, আমি একা একটা স্বীকৃতি দেবো। ভাষার অনগত সন্তান আমার পরিচয়, আমার সন্তান হিসেবে বড় হবে। আমি ওকে আমার জন্মের ইতিহাস জানাবো, আমি ভাষার জন্মের ইতিহাস জানাবো, আমার জন্মের ইতিহাস জানাবো, আমার দেশের জন্মের ইতিহাস জানাবো, ওর জন্মের ইতিহাস জানাবো। ও মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে শিখবে, দেশকে ভালোবাসতে শিখবে, প্রয়োজনে দেশের জন্য জীবন উৎসর্গ করবে। ও পৃথিবীতে আসার পর আমি ওর নাম দেবো স্বাধীনতা। বাবা, আমি নাম দিয়েছি বাংলা, কারো
দাম দিয়ে কিনেছি বাংলা। তারপর বাবা তারপর বলো বলো। 1757 সনে ওরে ভাইবা দেখেন পড়বে মনে, দাম দিছি লাশের মাঠে, ইতিহাস তার স্বাক্ষর। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। তারপর তারপর ব্রিটিশ গিয়া সইপা দিল জল্লাদের হাতে রে, ওরে তারা মোদের খুন কইরাছে নানা অজুহাতে রে। বান্নতে মুখের ভাষা কিনছি বুকের খুনে রে, ওরে বরকতেরা রক্ত দিল বিশ্ব আবার শোনে রে। ওরে দিছি রক্ত জন্মাবধি, কত সাগর সাগর নদী নদী, রক্তে বাংলা লাল কইরাছি, এই কথা তো মিথ্যা নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। তারপর 1971 সালে 16 ডিসেম্বর সকালে অবশেষে দুঃখী নিয়ে বাংলা মাঝে আমার। আমি দাম দিয়ে কিনেছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমি দাম দিয়ে কিনেছি বাংলা। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়। আমি দাম দিছি প্রাণ লক্ষ কোটি